28 ফেব্রুয়ারি 2026 সালের রাতে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস একসাথে ইরানের বহু স্ট্র্যাটেজিক টার্গেটের ওপর একযোগে এয়ার স্ট্রাইক এবং ক্রুজ মিসাইল হামলা শুরু করে। এই অপারেশনটির নাম ইসরায়েল দেয় অপারেশন লায়ন্স রোড, আর ইউনাইটেড স্টেটসের মিলিটারি প্ল্যানাররা একে বলে অপারেশন এপিক ফিউরি। এই যৌথ সামরিক অভিযানের উদ্দেশ্য শুধু সীমিত আক্রমণ করা ছিল না, বরং ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে গুরুতরভাবে দুর্বল করে দেওয়া ছিল। হামলাগুলো ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে চালানো হয়। প্রথম লক্ষ্যবস্তু ছিল তেহরান, যা ইরানের রাজধানী এবং রাজনৈতিক কমান্ড সেন্টার। এর পাশাপাশি হামলা চালানো হয় ইস্ফাহানে, যেখানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। কুম শহরেও আঘাত হানা হয়, যা ধর্মীয় ও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। করাজ শহরেও হামলা হয়, যেখানে একাধিক মিসাইল গবেষণা স্থাপনা রয়েছে। এছাড়া কিরমান শাহ, যাকে পশ্চিম ইরানের একটি বড় সামরিক হাব হিসেবে ধরা হয়, সেখানেও আক্রমণ করা হয়। এই হামলাগুলোতে ব্যবহার করা হয় স্টেলথ এয়ারক্রাফট, লং রেঞ্জ ক্রুজ মিসাইল এবং প্রিসিশন গাইডেড বোমা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় আকারের হামলা শেষ পর্যন্ত কেন করা হলো? এটি কি শুধু একটি সামরিক আক্রমণ ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো ভূ-রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়েছিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকর্তাদের মতে এই অভিযানের তিনটি প্রধান উদ্দেশ্য ছিল। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা। বহু বছর ধরে আশঙ্কা করা হচ্ছিল যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যেখান থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব হয়ে যাবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতাকে দুর্বল করা। মধ্যপ্রাচ্যে ইরানের কাছে অন্যতম বৃহৎ মিসাইল ভাণ্ডার রয়েছে, এবং এসব মিসাইলের রেঞ্জ এতটাই বেশি যে সেগুলো ইসরায়েল এবং বহু মার্কিন সামরিক ঘাঁটি পর্যন্ত পৌঁছাতে পারে। তাই এই হামলায় একাধিক মিসাইল লঞ্চ সাইট এবং স্টোরেজ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। আর তৃতীয় এবং সবচেয়ে বিতর্কিত উদ্দেশ্য ছিল ইরানের রেজিম পরিবর্তনের সম্ভাবনা তৈরি করা। কিছু পশ্চিমা বিশ্লেষকের মতে, যদি ইরানের সামরিক অবকাঠামোকে বড় ধরনের ক্ষতি করা যায়, তাহলে দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC হাই অ্যালার্টে চলে যায়। অল্প সময়ের মধ্যেই ইরান পাল্টা আক্রমণ শুরু করে। এই পাল্টা হামলায় ইরান ব্যবহার করে ব্যালিস্টিক মিসাইল, লং রেঞ্জ ড্রোন এবং বিভিন্ন প্রিসিশন স্ট্রাইক অস্ত্র। এসব হামলার লক্ষ্য শুধু ইসরায়েল ছিল না। ইরান তার প্রতিশোধমূলক হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও নিশানা করে। যেসব এলাকায় হামলা চালানো হয় সেগুলোর মধ্যে ছিল বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক এবং ইউনাইটেড আরব আমিরাত। এসব দেশে যুক্তরাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ এয়ারবেস এবং নৌঘাঁটি রয়েছে। একই সময়ে ইরান ইসরায়েলের দিকেও একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। এসব মিসাইলের লক্ষ্য ছিল ইসরায়েলি এয়ারবেস, স্ট্র্যাটেজিক সামরিক স্থাপনা এবং কিছু প্রতিরক্ষা স্থাপনা। যদিও ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম অনেক মিসাইল মাঝপথেই প্রতিহত করে, তবুও কিছু মিসাইল তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়। মধ্যপ্রাচ্যে ইরান একা নয়, তার বেশ কয়েকটি আঞ্চলিক মিত্র এবং প্রক্সি গ্রুপও রয়েছে। ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্রদের মধ্যে একটি হল হিজবুল্লাহ, যা লেবাননে অবস্থিত একটি শক্তিশালী মিলিট্যান্ট ও রাজনৈতিক সংগঠন এবং বহু বছর ধরে ইরানের কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইরানের ওপর হামলার খবর আসার সঙ্গে সঙ্গেই হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা শুরু করে। লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহ ডজনখানেক রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে নিক্ষেপ করে। এর জবাবে ইসরায়েল সঙ্গে সঙ্গে লেবাননে বিমান হামলা শুরু করে। এসব হামলায় হিজবুল্লাহের সন্দেহভাজন ঘাঁটি এবং অস্ত্র গুদামগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ফলে এই সংঘাত ধীরে ধীরে একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে শুরু করে। তখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে একদিকে ছিল ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল, আর অন্যদিকে ইরান এবং তার আঞ্চলিক মিত্ররা। পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল তখন একটি বড় যুদ্ধের আশঙ্কার মধ্যে দাঁড়িয়েছিল। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব তখনও বাকি ছিল, কারণ খুব শিগগিরই এই সংঘাতের প্রভাব পুরো বিশ্বের তেল সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতির উপর পড়তে চলেছিল। যতই ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে এই সংঘর্ষ বাড়তে লাগল,
ততই আরেকটি বড় হুমকি সামনে আসতে শুরু করল। এই হুমকি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব পড়তে পুরো বিশ্বের অর্থনীতির ওপর। এর কারণ ছিল একটি ছোট সামুদ্রিক পথ, স্ট্রেইট অব হরমুজ। স্ট্রেইট অব হরমুজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি। এটি একটি সরু জলপথ যা পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে যুক্ত করে। কিন্তু এর আসল গুরুত্ব শুধু ভৌগোলিক অবস্থানের জন্য নয়, বরং এর জ্বালানি সরবরাহের কারণে। বিশ্বের মোট সমুদ্রপথে তেল বাণিজ্যের প্রায় 20% এই পথ দিয়েই যায়। প্রতিদিন প্রায় 18 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল এই রুট দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছায়। এই তেলের মধ্যে রয়েছে সৌদি আরব, ইরাক, কুয়েত, ইউএই এবং ইরানের মতো বড় তেল উৎপাদনকারী দেশের ক্রুড অয়েল। অর্থাৎ যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপ, এশিয়া এবং ভারত পর্যন্ত পৌঁছাতে পারে। আর এ কারণেই যখন ইরান একটি সতর্কবার্তা দেয়, তখন পুরো বিশ্বের দৃষ্টি স্ট্রেইট অফ হরমুজের দিকে চলে যায়। ইরানের কিছু সামরিক কমান্ডার বলেন, যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা অব্যাহত থাকে, তাহলে ইরান স্ট্রেইট অফ হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে। এটি কোনো সাধারণ হুমকি ছিল না, কারণ বহু বছর ধরে এই অঞ্চলে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। ইরানের কাছে রয়েছে ফাস্ট অ্যাটাক বোট, নৌ মাইন, অ্যান্টিশিপ মিসাইল এবং উপকূলীয় মিসাইল ব্যাটারি, যা এই পুরো সামুদ্রিক রুটকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক তেল বাজারে তীব্র অস্থিরতা দেখা দেয়। কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। অনেক শিপিং কোম্পানি এই রুট দিয়ে চলা তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সাময়িকভাবে থামিয়ে দেয়। মধ্যপ্রাচ্যে আজ যে যুদ্ধের চিত্র দেখা যাচ্ছে, তা হঠাৎ করে শুরু হয়নি। ইরান এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা বহু দশক পুরনো। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব ঘটে। এই বিপ্লবের আগে ইরান ছিল একটি রাজতন্ত্র, যার নেতৃত্বে ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। শাহের শাসন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হতো। সেই সময় ইরান ও ইসরায়েলের মধ্যে যথেষ্ট ভালো কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল। কিন্তু 1979 সালের বিপ্লবের পর ইরানের ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি ইসলামিক প্রজাতন্ত্র। এই নতুন সরকার মধ্যপ্রাচ্যের রাজনীতিকে সম্পূর্ণভাবে বদলে দেয়। নতুন সরকার ইসরায়েলকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং ইরান ইসরায়েলকে জায়োনিস্ট শাসন বলতে শুরু করে। এরপর থেকে ইরানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে যায় ইসরায়েলের বিরোধিতা করা। ইরান মধ্যপ্রাচ্যে এমন অনেক গোষ্ঠীকে সমর্থন দিতে শুরু করে যারা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় ছিল। এর মধ্যে প্রধান হল হিজবুল্লাহ, লেবানন, হামাস, গাজা এবং আরও কয়েকটি আঞ্চলিক মিলিশিয়া। অন্যদিকে ইসরায়েলও ইরানকে নিজের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখে। এর প্রধান কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি। বহু বছর ধরে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধতারণকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যেখান থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব হয়ে যাবে। যদিও ইরান সবসময় দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে, কিন্তু এই বিষয়টি নিয়ে ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলতে থাকে। 2015 সালে এই সমস্যা সমাধানের জন্য একটি বড় আন্তর্জাতিক চুক্তি হয়, যাকে বলা হয় JCPOA, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তির অধীনে ইরান তার পারমাণবিক কর্মসূচির ওপর বেশ কিছু সীমাবদ্ধতা মেনে নেয় এবং এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু 2018 সালে ইউনাইটেড স্টেটস এই চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর আবার ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে এবং মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ছায়া যুদ্ধ শুরু হয়। এই ছায়া যুদ্ধ বহু বছর ধরে চলতে থাকে, যার মধ্যে ছিল সাইবার আক্রমণ, গোপন গোয়েন্দা অভিযান, সিরিয়ায় সামরিক হামলা এবং গোপন ধ্বংসাত্মক মিশন। কিন্তু 2026 সালে এই গোপন সংঘাত প্রকাশ্য যুদ্ধে রূপ নেয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারণা ছিল যদি ইরানের পারমাণবিক কর্মসূচি আরও এগিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণভাবে বদলে যেতে পারে।